ভুল কম বেশি সব মানুষ করে থাকে, আর প্রতিটা ভুলের জন্য মূল্য দিতে হয়। পৃথিবীতে এমন কিছু ভুলের ঘটনা আছে যে ভুলগুলোর জন্য বদলে গিয়েছে পৃথিবীর ইতিহাস। হয়তো এই ভুলগুলো না হলে পৃথিবীটা আজ অন্যরকম হতে পারত। ডি-ডে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1944 সালে জুনে এডলফ হিটলার ফিল্ড মার্শাল এরাইন রোমেলকে ফ্রান্সের উপকূলে কড়া পাহারা বসানোর নির্দেশ দিয়েছিলেন। হিটলার অনুমান করতে পেরেছিল যে খারাপ আবহাওয়ার ভেতরে মিত্রবাহিনী আক্রমণ করতে পারে, কিন্তু বেশ কিছুদিন যাবৎ ক্রমাগত খারাপ আবহাওয়ার কারণে ফিল্ড মার্শাল রোমেল ধরে নেয় মিত্রবাহিনী এর ভেতরে আক্রমণ করবে না। তাই তিনি প্রিয়তমা স্ত্রীর জন্মদিন পালন করতে যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি চলে যান। 6 জুন রোমেলের স্ত্রীর জন্মদিনের সময় মিত্রবাহিনী ফ্রান্সের উপকূলে আক্রমণ করে। রোমেলের নিয়ন্ত্রণে থাকা 5টি ঘাঁটি মিত্রবাহিনী দখল করে নেয়, আর এর জন্যই 6 জুন পালন করা হয় ডি-ডে বা জার্মান দখলমুক্ত দিবস। যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে যাওয়া জার্মান সৈন্যরা জানায় সেদিন রোমেল তাদের নেতৃত্ব দিলে যুদ্ধের ফলাফল অন্যরকম ঘটত। অবশ্য মিত্রবাহিনী আক্রমণে কিছুক্ষণের ভেতরে যুদ্ধক্ষেত্রে আসেন রোমেল এবং মিত্রবাহিনীকে হাঁটাতে পাঞ্জার নামক এক শক্তিশালী ট্যাঙ্ক চেয়ে পাঠান তিনি। কিন্তু ট্যাঙ্ক পাঠাতে হিটলারের অনুমতি দরকার ছিল। অনুমতির জন্য হিটলারের ফোন করেন রোমেল। দুর্ভাগ্য হিটলার তখন ঘুমিয়েছিলেন, তাকে ঘুম থেকে ডেকে তুলতে কেউ রাজি ছিল না। এই হারের পরে নাজি বাহিনীর গৌরব কমে আসে এবং শেষ পর্যন্ত হিটলারের পরাজয় হয়। এটি ছিল ইতিহাসের সবথেকে বড় সমুদ্রপথে আক্রমণের ঘটনা। হিরোশিমায় বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে নাজি বাহিনী যখন যুদ্ধক্ষেত্র থেকে একের পর এক পরাজয়ের শিকার হচ্ছে, ঠিক ওই সময় মিত্রবাহিনী জাপানে আত্মসমর্পণের অনুরোধ জানায়। তখন জাপানের প্রধানমন্ত্রী কানাতারো সুজুকি এর জবাবে মিত্রবাহিনীর কাছে একটি বার্তা পাঠান। বার্তা জাপানি শব্দ মুকুসার্স ব্যবহার করেন তিনি। জাপানে মুকুসার্স বিভিন্ন অর্থ হয়, কিন্তু বলা হয় তিনি মুকুসার্স ব্যবহার করে বোঝাতে চেয়েছিলেন তাদের প্রস্তাব নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করেছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে মিত্রবাহিনীর অনুবাদ ভুল ছিল, যার অর্থ দাঁড়ায় জাপান তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই ভুল বুঝাবুঝির পর 6 আগস্ট মিত্রবাহিনী জাপানে হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলে। অনুবাদক যদি ভুলটি না করতেন তাহলে হয়তো হিরোশিমা কিংবা নাগাসাকিতে এরকম ধ্বংস জ্ঞাত না ঘটে পারত। বার্লিন দেওয়াল। প্রায় 3 দশক ধরে বার্লিন দেওয়ালের পূর্ব পশ্চিম আলাদা করে রেখেছিল, কিন্তু এই দেওয়াল যখন ভেঙে ফেলা হতে পারে তা কল্পনাও ভাবা সম্ভব ছিল না। কিন্তু একটি হাস্যকর ভুল সবকিছু পাল্টে দিয়েছিল। 1989 সালে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা নেওয়ার পর পূর্ব জার্মানের সাথে পশ্চিম জার্মানের সম্পর্ক উন্নয়নের জন্য কিছু করার আগ্রহ দেখান। তার উদ্যোগেই 2 জার্মানির যানবাহনের উপর চলাচলের শিথিলতা কিছুটা কমিয়ে আনা হয়। সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে ব্যবধান গড়ে ওঠে বার্লিন দেয়ালের সমাজ। বার্লিন দেয়ালের সামনেই ডাকা হয় সমাবেশ। পূর্ব জার্মানির এক শীর্ষের নেতা গুল্টার সুবিশাকে বক্তৃত্ব দেওয়ার জন্য মঞ্চে ওঠেন। মঞ্চে ওঠার আগেই নিষেধাজ্ঞা শিথিল একটি কাগজ দেওয়া হয় তার হাতে, কিন্তু তিনি কাগজ না পড়ে বক্তৃতা দেওয়া শুরু করে দেন। তারপর বক্তব্যের এক বিভিন্ন ব্যাখ্যা দাঁড়ায়। জনগণ এ সাংবাদিকতার দ্রুত সমাবেশের ভিতর ছড়িয়ে পড়ে। নিষেধাজ্ঞা পুরোপুরি শিথিলের ঘোষণা দিয়েছিলেন তিনি যখন শাউকিস্তির কাছে জানতে চাওয়া এই আদেশ কখনো কার্যকর হবে না, তখন তিনি এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। উত্তরে খোঁজ নিয়ে তিনি হাতে কাগজটি ঘাঁটতে থাকেন। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর কোনো উত্তর না খুঁজে পেয়ে উন্মুখ জনতার সামনে তিনি ঘোষণা করেন এই মুহূর্তেই থেকেই সেদিন পত্রপত্রিকায় খবর ছাপা হয় বার্লিন দেয়ালের পতন হয়েছে। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পূর্ব এবং পশ্চিম জার্মানির লাখো জনতা দেয়ালের দুপাশে জড়ো হতে শুরু করে। জনতার এক অভ্যন্তরে সহিংসতার এড়াতে সেনাবাহিনীর নির্দেশ দেওয়া হয়। উল্লেখিত জনতা বার্লিন দেয়াল ভেঙে ফেলা শুরু করে। এই ঐতিহাসিক দেয়ালটির কিছু অংশ এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। টাইটানিক ডুবে যাওয়ার ঘটনা জানে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসাধ্য। এটি ছিল বিশ্বের সবথেকে বড় জাহাজ। 883 ফুট লম্বা জাহাজটি 3500 যাত্রী এবং ক্রু ধারণা করার ক্ষমতা ছিল। জাহাজটি এর নির্মাতা প্রতিষ্ঠান ডুবনীয় নয় বলে ঘোষণা দেন। প্রথম যাত্রাতে জাহাজটি কানাডার নিউ ফাউন্ডার থেকে 370 মাইল দক্ষিণে এটি আইসবার্গের সাথে ধাক্কা খায়। প্রচন্ড আঘাতে জাহাজের তলায় ফাটল ধরে। পানি নিরোধক 5টি কম্পার্টমেন্টের নিচ থেকে পানি ঢোকা শুরু করে। যে জাহাজটি কখনো ডুববে না বলে দাবি করা হয়েছিল, সেই জাহাজটি সমুদ্রে ডুবে যেতে সময় নিয়েছিল মাত্র 3 ঘন্টা। জাহাজ থেকে মাত্র 710 জন যাত্রী বেঁচে ফিরতে সক্ষম হয়। বেঁচে যাওয়া একজন ডেফলিক ফিল্ড প্রথমে বরফের খণ্ড দেখতে সক্ষম হয়েছিল। তিনি জানান সে সময় তার হাতে যদি দুর্বনীয় থাকতো তাহলে তার আগে জাহাজের ক্যাপ্টেনের সতর্ক করে দিত। মজার ব্যাপারটি হলো এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি জাহাজের লোকেরা বন্ধ করে রাখা হয়েছিল, আর লকারের চাবি ছিল জাহাজের সেকেন্ড অফিসারের ডেভিড ব্লোয়ারের কাছে, যিনি ডিউটি শেষ ভুলে করে চাবিটি পকেটে করে বাড়ি নিয়ে যান। এই সামান্য ভুলটি যদি না হতো তাহলে টাইটানিক বরফের খণ্ডগুলো পাশ কাটিয়ে চলে যেতে পারত। কনস্টান্টিনোপল পুরু এবং শক্তিশালী দেয়াল দিয়ে ঘেরা। কনস্টান্টিনোপল শহরে সম্পূর্ণ দুর্বোধ্য বলে ধারণা করা হতো। 300 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর থেকেই বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ট্রিপোনাল শহর রক্ষার কাছে তুলনীয় ছিল। শহরটি প্রতিষ্ঠা এবং প্রথম সম্রাট কনস্টাইন্ট দ্য গ্রেট নামে নামকরণ করা হয়। এই শহরে 1500 শতকের মাঝামাঝি পর্যন্ত এই শীর্ষ বিজড় ধরে রাখতে সক্ষম
হয়। রেনেসাঁ শুরুর দিকে যখন অটোমান সাম্রাজ্যের প্রভাব বিস্তার শুরু করেছে তখন তিনি সামান্য কিছু মারাত্মক ভুল এই শহরের বাইজেন্টাইন পতন ডেকে আনে। বাইজেন্টাইন পতনের একমাত্র এবং তুচ্ছ ঘটনাটি ছিল শহরের মাত্র একটি ছোট গেট বন্ধ করতে ভুলে যাওয়ার। সুযোগ পেয়ে আটমান্ট যোদ্ধার গেটটি দিয়ে শহরে ঢুকে পড়ে বিস্তৃত এবং অঙ্কুরকৃত বাইজেন্ট যোদ্ধা হাঁটিয়ে শহর দখল করে নেয়। এতে বেশিক্ষণ সময় লাগেনি আটমান্ট যোদ্ধাদের। মজার বিষয় হচ্ছে এই ঘটনা 200 বছর আগে বাইজেন্টাইন যোদ্ধা কুরনদের হাত থেকে শহরটি পুনরায় দখল করে নিয়েছিল এই ছোট গেট দিয়ে ঢুকেই।